কোটা আন্দোলন যখন সামনে আসলো তখন আসলে মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম সমাজ এই কোটার সাথে খুব বেশি একটা সম্পৃক্ত না, এবং সরকারি চাকরিতে তাদের কোনো বিশেষ কোনো সুবিধা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ফলে আমরা এই আন্দোলনে ন্যায্যতা এর নৈতিক আন্দোলন হিসেবে এটাকে চিহ্নিত করি এবং আমরা এটা মনোসমর্থন দিয়ে যাই শুরুর দিকে। কিন্তু যখন 15 তারিখ এবং 16 তারিখের হতাহতের ঘটনাগুলো সামনে আসলো এবং বিশেষ করে আবু সাঈদের হত্যা এবং ইয়ামিন শহীদ এবং শহীদ একে একে গণহত্যাগুলো সামনে আসলো, তখন আমাদের এটার কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা এখন নৈতিক আন্দোলনের মধ্যে রূপ নিয়েছিল। এবং ফলে আমাদেরকে মনে হয়েছিল যে আমাদেরকে এটার মধ্যে এখন আর বসে থাকার কোনো কারণ নেই, এখন আমাদেরকে নামতে হবে। কারণ আপনি দেখবেন যে 2013 সালে যে একটা গণহত্যা আওয়ামী লীগ সরকার চালিয়েছিল, সেই গণহত্যা যদি কোনোভাবে সেটা মানে ওই গণহত্যার পর যদি আওয়ামী লীগ সরকার টিকে না থাকতো, তাহলে আমার মনে হয় যে 24-এর গণঅভ্যুত্থান রচিত হতো না। সেই 13 সাল এবং এরপরে 21 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় মানে সবসময় মনে হয় যে মানে মাদ্রাসা শিক্ষার্থী মানে একেবারে আউটসাইডার। মানে কেন এমন মনে হবে যে একজন জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আর মাদ্রাসা শিক্ষার্থী আলাদা? মাদ্রাসা শিক্ষার্থী কি মানে পুলিশ সদস্যরা মনে হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার্থী দেখলে মনে হয় যে নিজের সন্তানদের মতো মনে হয় না, তাদেরকে মনে হয় ডাইটুপি মানে হলো এদেরকে হত্যাযোগ্য। মানে বিগত সময়ের চিত্র কিন্তু এরকম উঠে আসছে। শিবির করার কারণে কিন্তু হত্যার ঘটনাও কিন্তু বাংলাদেশে আছে। তো এইসব মানে পুঞ্জীভূত ক্ষোভ মানুষকে একদম আলোড়িত করেছিল, মানুষকে আন্দোলিত করেছিল। ফলে মনে হচ্ছিল যে না, এই সরকার আর বাংলাদেশ টিকে থাকতে পারে না, এত স্বৈরাচার একটা ডিক্টেটর সরকার বাংলাদেশ কীভাবে থাকতে পারে। আমরা আমাদের জায়গা থেকে সর্বপ্রথম আমরা ভূমিকা রেখি 18 জুলাই আমরা তরুণ আলেমদের একটা বিবৃতি প্রকাশ করি। সেখানে তরুণ আলেমরা এই কোটা আন্দোলন কেন নৈতিক এবং কেন এটা ন্যায্য আন্দোলন সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করি। এরপর যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে 18 জুলাই একটা ফতোয়া বের হয়। সে ফতোয়া স্পষ্টভাবে বলা হয় যে এই ফতোয়া স্পষ্টভাবে বলা হয় যে মানে সরকার যে বলেছিল রাজাকার, হ্যাঁ, যে রাজাকার নাতিপুতিরা পাবে কিনা, তখন সেই আলোকে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছিল যে রাজাকারের সন্তান হওয়ার ফলে কি সে সরকারি নাগরিক সুবিধার ক্ষেত্রে কোনো মানে তার অগুরুত্ব বুঝাবে কিনা বা সে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে কিনা। সেখানে স্পষ্টভাবে আমরা ইসলামের আলোকে আমরা সেখানে ফতোয়া দেই যে না, নাগরিক সুবিধার ক্ষেত্রে সে কোনো হবে না, কারণ যে অপরাধ করছে কেবল শাস্তি তাকেই ভোগ করতে হবে, তার সন্তানাদি বা পুত্র বা তার নাতিপুতিরা এই ধরনের মানে হবে না। সেখান থেকে আমরা একটা ফতোয়া, এবং এই ফতোয়া বিশেষ করে দেখবেন যে এই ফতোয়া স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে তখন উত্থাপন করে বলেছিল যে আপনি যেই মাদ্রাসায় প্রতিনিয়ত সফর করেন সেই মাদ্রাসায় কিন্তু দেখেন আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছে। এই ধরনের ঘটনাও কিন্তু আছে। এরপর আবার দেখলাম 18 তারিখে হেফাজতের রাজপথে নামার ঘোষণা দেওয়া হলো, 18 তারিখ বিবৃতি দেওয়া হলো। এরপরে আন্দোলনকারী যে 6 শিক্ষার্থী তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হলো। এইটা একটা বড় ধরনের একটা মোড় ছিল যে এই আন্দোলনে যারা মানে শাহাদত বরণ মানে মৃত্যুবরণ করবে তাদেরকে শাহাদতের মর্যাদায় ঘোষিত করার বিয়েটা একদম আইকনিক একটা ছিল। এরপরে 19 জুলাই শুক্রবার ছিল, ব্যাপকভাবে মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেম সমাজ সারা বাংলাদেশে নেমে পড়ে। বিশেষ করে মসজিদগুলোতে, মিম্বারগুলোতে যেইভাবে এই আন্দোলনে নামার ক্ষেত্রে যেই স্পিরিট জুগিয়েছে, হ্যাঁ, এবং এর কারণে কিন্তু আমি দেখবেন যে অনেক ক্ষতিবার চাকরিচ্যুতি ঘটেছে, হ্যাঁ, এবং তাদেরকে এখনও পর্যন্ত অনেক জায়গায় নেওয়া হয়নি, এই ধরনের ঘটনাও আছে। এরপর ঠিক একইভাবে 26 জুলাই শুক্রবার ছিল, এরপর 2রা আগস্ট আমরা শুক্রবার ছিল। এই শুক্রবারগুলোতে আমরা বিশেষভাবে আমাদের আন্দোলন ছিল। এরপর আমরা মূলত মানে 19 তারিখ থেকে আমাদের প্রতিরোধের যে সূচনা ঘটেছিল, আমরা সর্বপ্রথম সাধারণ আলেম সমাজের ব্যানারে স্বনামে আমরা চিন্তা করলাম যে প্রথমের দিকে চিন্তা করেছিলাম যে ছদ্মবেশে আমাদেরকে নামতে হবে। ফলে ছদ্মবেশে না নামলে দেখা যাবে যে আমাদের বিগত সরকার যে কোনো সময় আমাদেরকে জঙ্গিবাদী উত্থান থেকে কিন্তু আমাদেরকে দমন করা হয়েছিল। ফলে আমরা এই আন্দোলন যদি চেহারায় বা শরীরে যদি আমরা নামি, ফলে এই আন্দোলনকেও যে কোনো সময় জঙ্গিবাদের উত্থান দেখিয়ে সে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হবে। কি নামে নিলেন ছদ্মবেশটা? তখন আমরা ছদ্মবেশ মানে এমনও ইতিহাস আছে যে আমার ওই সম্ভবত 23 জুলাই হবে, আমি বাসা থেকে আসছিলাম, যাত্রাবাড়ি মাদ্রাসার অপর পাশে একটা মাছের আড়ত আছে, সেই মাছের আড়তে দেখা গেল যে মাদ্রাসার শিক্ষার্থীরা ট্রাউজার এবং সাধারণ যেই মানুষ যেই পোশাকে পরে, মাদ্রাসার ইউনিফর্ম না, ইউনিফর্ম বাদে যেই ইউনিফর্ম পরে মানে যেই পোশাক পরে, সেই পোশাক পরে তারা মাছ আড়তে মাছ কিনতে যাচ্ছে। আমি তাকে দেখে খুব হতবাক হলাম। আমার মাদ্রাসার শিক্ষার্থী, সে মাছ কিনতে যাবে কেন? সে তো মাছ কেনার আবার এই ড্রেসে, স্বাভাবিকভাবে এটা আমার দেখে একটু অন্যরকম লেগেছিল যে এটা কী কারণ হচ্ছে এরকম। পরে আমি তাকে ফলো করা শুরু করলাম, দেখি সে কী করে। দেখলাম যে একটি মাছ আড়তের কর্মী, সে তাকে মাছ দিয়ে দিচ্ছে
এবং মানে এরকম 2-3 জনকে সেম দেওয়া হলো, মাছ ভর্তি করে দেওয়া হলো এবং বললো যে আপনারা যান, আপনাকে টাকা দিতে হবে না, আপনার কোনো গরিব পেলে গরিবকে মাছটা দিয়ে দিয়েন। এই যে একটা আন্দোলনের যে একটা জনসম্পৃক্ততার যে একটা ব্যাপার, যে মাছ আড়ত থেকে নিয়ে একদম শ্রমিক থেকে শুরু করে সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। মানে এখানে কোনো মানে রাজনৈতিক কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় থেকে নয়, বরং এই আন্দোলনে নৈতিক দাবি থেকে, যে গণহত্যাগুলো যে হচ্ছিল, মানে পুলিশ আমাদের নিজের খেয়ে আমাদের নিজের ট্যাক্সের টাকায় তারা বেতন পায়, সেই পুলিশ আমাদের উপর কীভাবে আগ্রাসী হয়, সেই জায়গা থেকে প্রথমবার ইয়ে করেছিল। কিন্তু আমরা সর্বপ্রথম আমরা নিজেদের স্ব-উদ্যোগে এবং স্ব-ব্যানারে নেমেছিলাম 3 তারিখে। আমারও কিছু বলার আছে, দেখেন শিরোনামটা দেখেন, আমারও কিছু বলার আছে। মানে আমরা যে আউটসাইডার, আমাদেরকে দীর্ঘ সময় আউটসাইডার হিসেবে রাষ্ট্র ট্রিট করেছে, তো সেই জায়গা থেকে আমরা বলছিলাম যে না, এই পর্যায়ে আমারও কিছু বলার আছে। আমরা আর মানে পিছনে থাকতে পারি না, আমরা ছদ্মবেশ নিয়ে থাকতে পারি না, এখন আমাদেরকে স্বনামে নামতে হবে, আমাদেরকে এই আন্দোলনে আমাদের নিজস্ব ভূমিকা রাখতে হবে। ফলে আমারও কিছু বলার আছে শিরোনামে নেমেছিলাম। এরপরে 4 আগস্ট আসলো, গাছ কর্মসূচি দিয়ে আমরা এই আন্দোলনকে আরও উজ্জীবিত করেছি। গাছ কর্মসূচি হলো মানুষের কাছে যাওয়া, একদম দোকানপাট থেকে শুরু করে রিক্সাওয়ালা, শ্রমিক, সবার কাছে গিয়ে আমরা এই আন্দোলনকে বুঝিয়েছি যে আন্দোলন কোনো সরকার পতনের আন্দোলন নয়, বরং এই আন্দোলন কোনো রাজনৈতিক মানে স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন নয়, এই আন্দোলন নৈতিক আন্দোলন। এই আন্দোলনকে সবাইকে নামতে হবে, গণমানুষের আন্দোলন। আমরা গাছ করে পরের দিন যখন লং মার্চ আসলো, তখন আমরা খুরুজ কর্মসূচি তখন যদি বুঝে যে এটা সরকার পতনের আন্দোলন, তাহলে তারা আর আসবে না, সেই আশঙ্কা থেকে এটা বলা যে এটা সরকার পতনের মানে সরকার পতন হবে কি হবে না সেটা তো পরের বিষয়। হ্যাঁ, মানে বিষয়টা হলো যে আমাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে, মানুষকে আনতে হবে, এটাই ছিল আমাদের মূল মোটো। আমরা সেই মোটো থেকে সরি নেই। আমরা যখন ওই সময় কি আপনার মনে হয়েছিল যে সরকার পতন ঘটানো যাবে? মানে এত হতাহতার পর সরকার টিকে থাকার কোনো প্রশ্ন আসে না, মানে এটা হওয়া উচিত না। মানে এরপর যদি টিকে যায় তাহলে বাংলাদেশের পতন হতো, শুধুমাত্র সরকার পতন, মানে এরপর যদি সরকার টিকে যেত তাহলে বাংলাদেশের পতন হতো। এই যে বললেন যে এটা কোনো সরকার পতনের আন্দোলন না, যাদের বলছেন তারা কি বিশ্বাস করছিল, বা তারা কি চাইছিল না যে সরকার পতনই হোক? কেন এটা বলতে? আমরা বলতে ওই সময় বিচারটা চেয়েছিলাম, যে বিচারটা হোক,